ওয়েলকাম টু লার্নিং ল্যাব। সঙ্গে আছি আমি হাসান ইবনে কায়েস। আজকেও আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। গত ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কখন ভার্বের সাথে আইএনজি বসে সেই ক্লাসটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের কখন ভার্বের সাথে টু বসে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। ভার্বের আগে টু। রুল 1, প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন ফর এক্সাম্পল, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। এটার অ্যান্সারটা কি হবে? তোমরা দেখি তো যারা পারো অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দাও। ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। কমেন্ট বক্সে দেওয়ার আগে অবশ্যই আমি যখন বলবো অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দাও, তখন সাথে সাথে তোমরা ভিডিওটাকে পজ করে ফেলবে, পজ করে অ্যান্সারটা কমেন্ট বক্সে দিবে, তারপর ভিডিওটাকে আবার কন্টিনিউ করবে। ঠিক আছে? অ্যান্সার দাও। অ্যান্সারটা হচ্ছে ডু। কারণ আমরা জানি প্রিপোজিশন টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তো ডুটাও তো ভার্বের বেস ফর্মই, মূল ভার্বই, তাই না? ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাহলে ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে নিড টু এর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ডু বসবে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু ড্যাশ আ শার্ট। এটার অ্যান্সারটাও কমেন্ট বক্সে দিয়ে দাও। ওকে, গুড। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আ শার্ট। এখানে বাইটা হচ্ছে একটা বেস ফর্ম, দ্যাটস ওয়াই টু এর পরে আমরা জানি বেস ফর্ম বসে, এই কারণে এখানে বাই বসবে। ওকে, নোট করো একটা, টু একটি প্রিপোজিশন, তবে টু এর পরে ভার্ব বসলে এবং তা যদি দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাহলে সেটি কনজাংশন হবে। ওকে, ফর এক্সাম্পল বলা যায় হি অর্ডার্ড মি, সে আমাকে আদেশ করেছিল টু সিট ডাউন, বসার জন্য, তাহলে এখানে হচ্ছে টুটা কনজাংশন। ওকে, কারণ হি অর্ডার্ড মি, এখানে অর্ডারটা হচ্ছে একটা ভার্ব, সিটটা আরেকটা ভার্ব, এখানে টুটা দুইটা ভার্বকে এক করেছে, অর্থাৎ দুইটা সেন্টেন্সকে এক করেছে। এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমি আগেই বলে রাখি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে স্টার্ট হয় ভার্ব দ্বারা, আর ভার্বের আগে সবসময় একটা ইউ লুকায়ে থাকে। তো হি অর্ডার মি, সে আদেশ করেছিল যে আমাকে তুমি বসে পড়ো, ঠিক আছে, তুমি বসে যাও, তাহলে আমরা বুঝলাম টুটা এখানে কনজাংশন। রুল 2, কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব যদি সাবজেক্টের স্থানে বসে তাহলে ওই ভার্বের আগে টু অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব আইএনজি করতে হয়। একটা জিনিস ক্লিয়ার করি, ভার্বের আগে টু বসলে সেটা নাউন হয় আর এটাকে ইনফিনিটিভ বলে। এই শব্দটাকে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলে। আর ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তার আগে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে ভার্বটাকে জিরান্ড বলে, কারণ জিরান্ডও সবসময় নাউনের মতোই কাজ করে। ফর এক্সাম্পল, ড্যাশ সুইম ইন দ্য রিভার কজ অ্যাক্সিডেন্ট। এখানে কি হবে? সুইম হবে, টু সুইম হবে না সুইমিং হবে, কোনটা হবে? যারা পারো অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, ঠিক আছে, টু সুইম, সুইমিং দুইটাই হবে। আগেই বলেছিলাম কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব যদি সাবজেক্টের স্থানে বসে তাহলে ওই ভার্বের আগে হয় টু বসাতে হবে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে টু বসালে টু প্লাস ভার্বে সুইম, অথবা সুইমের সাথে আইএনজি যুক্ত করলে সুইমিং। ওকে, তাহলে দুটোই কারেক্ট অ্যান্সার। ড্যাশ হেল্প দ্য ফোর শুড বি প্র্যাকটিসড। এখানে হেল্প কি টু হেল্প বসবে নাকি হেল্পিং বসবে, কোনটা বসবে? অ্যান্সারটা দিয়ে দাও কমেন্ট বক্সে। গুড, টু হেল্প, হেল্পিং দুটোই বসবে। একটু আগে আমরা করেছিলাম টু সুইম অর সুইমিং ইন দ্য রিভার কজ অ্যাক্সিডেন্ট। টু হেল্প অর হেল্পিং দ্য ফোর শুড বি প্র্যাকটিস। ওকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস নাউন বা প্রোনাউন হলে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে, অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম আর তারপরে আবার নাউন বা প্রোনাউন, তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। এটা তোমরা ইয়ে করে রাখবা, কারণ অনেক সময় অনেক জায়গায় এগুলার কারণে তোমরা আটকে যাবা। সো নোট করে রাখতে পারো, অথবা যেহেতু আমি প্রেজেন্টেশন স্লাইড করে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট মেরেও আমার রুলসগুলো আর সাথে এক্সাম্পলগুলো রেখে দিতে পারো। ওকে, রুল 3,
জানি কিভাবে হয় অর্থে সর্বদা নিম্নলিখিত স্ট্রাকচারটি হয়। নিম্নলিখিত স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস বেস ফর্ম। সাবজেক্ট প্লাস নো হাউ টু প্লাস বেস ফর্ম। এখানে সাবজেক্ট কি বসেছে, ফর এক্সাম্পল দি হি নোজ হাউ, তাহলে এখানে সলভের আগে কি বসবে, অবশ্যই টু বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। জানি কিভাবে হয়, হি নোজ হাউ, সে জানে কিভাবে সমস্যাটাকে সমাধান করা যায়, ঠিক আছে। তাহলে হি নোজ হাউ টু সলভ দ্য প্রবলেম। তারপর বলা যায় আই নো হাউ ড্যাশ গেট ইউ অন দ্য রাইট পাথ। এখানে গেটের জায়গায় গটও থাকতে পারতো, গট থাকলে এখানে তোমার দুইটা জিনিস অ্যাড করা লাগতো, একটা হচ্ছে প্রিপোজিশন টু আর একটা হচ্ছে গটকে ভার্বের বেস ফর্ম গেটে রূপান্তর করা লাগতো। ওকে, এবার আমরা দেখি রুল 4। রুল 4-এ কি লিখেছে তোমরা একটু খেয়াল করো। অতীতে অভ্যাসমূলক বাক্যে মোডাল ভার্ব ইউজ টু বসে। অতীতে অভ্যাসমূলক বাক্যে মোডাল ভার্ব ইউজ টু কি হয়, ব্যবহৃত হয়। এক্ষেত্রে নিম্নের স্ট্রাকচারটি অনুযায়ী ভার্বের পরিবর্তন করতে হয়। মোডাল ভার্ব কি, ইউজড টু। নিম্নের স্ট্রাকচারটি অনুযায়ী কি করতে হবে, ভার্বের পরিবর্তন করতে হবে। স্ট্রাকচারটি কি, স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইউজড টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন এক্সেপশনাল কিছু আছে, যেমন ভি ভার্ব প্লাস ইউজ টু, এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, অথবা ভার্ব গেট ইউজ টু যখন থাকে তখন তারপরে টু এর পরে ভার্বের আইএনজি বসে। সেটা হচ্ছে এক্সেপশনাল স্ট্রাকচার। চলো আমরা তাহলে খেয়াল করে আমরা দেখি যে আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বি ভার্ব, এখানে ভার্ব হবে বি ভার্ব প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে ভি ভার্বের পরে ইউজ টু ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, একটি বস্তুবাচক সাবজেক্ট থাকে। ওকে, তাহলে আমরা এবার প্র্যাকটিস করে ফেলি। ফর এক্সাম্পল, উই দ্য ভিলেজার্স ইউজড টু ড্যাশ টেক বাথ ইন দ্য রিভার ডেইলি। এখানে কি হবে, ইউজ টু এর পরে টেক হবে নাকি টেকিং হবে? আমরা জানি এখানে যদি টেকিং হতো তাহলে কি হওয়া লাগতো, অবশ্যই ইউজ টু এর আগে, ইউজড এর আগে একটা বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটসেট্রা কিছু একটা থাকা লাগতো, রাইট? যেহেতু এখানে এগুলো নেই তাহলে এখানে হবে টু টেক বাথস ইন দ্য রিভার, কারণ টু টেক বাথস ইন দ্য রিভার এটা হচ্ছে আমাদের জেনারেল স্ট্রাকচারটা ছিল। এবার এক্সেপশনালগুলো হয়তো আসবে এখন। দে বয়েজ ওয়ার ইউজ টু ড্যাশ প্লে ফুটবল ইন অ্যান ওপেন গ্রাউন্ড। এখানে ওয়ারটা কিন্তু একটা ভি ভার্ব, ভি ভার্বের পরে যদি ইউজড টু বসে তাহলে পরের ভার্ব যেটা থাকে অর্থাৎ শূন্যস্থানে যে ভার্বটা বসবে ওইটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। ওইটা যদি ফার্স্ট টেন্সে থাকে ওইটাকে বেস ফর্মে এনে আইএনজি যুক্ত করতে হবে। যেমন দ্য বয়েজ ওয়ার ইউজ টু, ওয়ারটা একটা ভি ভার্ব, ইউজ টু প্লেয়িং ফুটবল ইন অ্যান ওপেন গ্রাউন্ড। ওকে, এক্সেপশনাল আরও কয়েকটা এক্সাম্পল, আমি এক্সেপশনাল এক্সাম্পলটা পরে লিখে ফেলছি ভুল করে, তোমরা এটাকে কারেক্ট করে নিবা। সুগার ইজ ইউজড টু ড্যাশ মেক টি। এখানে কি বসবে, মেক টু মেক বসবে নাকি মেকিং বসবে? মেক বসবে, গুড। এটা একটা প্যাসিভ ফর্ম। ওকে, কালারফুল পেপার ইজ ইউজড টু ড্যাশ ক্রাফট টয়েস। এখানে ক্রাফটের জায়গায় কি বসবে? কালারফুল পেপার তো আর নিজে নিজে ক্রাফট হয় না, তাকে কেউ ক্রাফট করতে হয়, তাই না? তাহলে এটা একটা প্যাসিভ ভয়েস, এখানে বসবে কি ক্রাফট বসবে, ক্রাফটিং বসবে না। সুগার কি নিজে নিজে কখনো চা হতে পারে? হতে পারে না, তাকে অন্যের দ্বারা কি করতে হয়, চা বানাতে হয়। তাহলে এখানে সুগার ইজ ইউজড টু, এটা হচ্ছে একটা প্যাসিভ ফর্ম। আমরা জানি ভি প্লাস বি থ্রি, অর্থাৎ বি ভার্বের পরে বি থ্রি বসে প্যাসিভ সেন্টেন্সের সময়। প্যাসিভ স্ট্রাকচারে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করব তখন আমরা একটা ছড়ার মাধ্যমে পুরা ভয়েসটাকে শেষ করে দিব। ওকে, তাহলে আমরা গেলাম নেক্সট স্ট্রাকচার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের আরও মজার ভিডিও পেতে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো বাটনে চাপ দিয়ে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।